জিম থেকে ফিরে শাওয়ার নিচ্ছে শ্রবণ। মনের সুখে গান গাইছে আর শাওয়ার জেল ঘষছে গায়ে। কলিং বেলের শব্দে গান বন্ধ করে দেয়। বিরক্তিতে কপাল ভ্রু কুঁচকে গেছে। পরপর আরও কয়েকবার কলিং বেল বেজে ওঠে। মেজাজ হারিয়ে গালি দিয়ে বলে, কোন শা লা অয়রে বা লডা লাগাতার টিপেই চলেছে। আরও কতক্ষণ গালাগালি করে শাওয়ার নেওয়া শেষ করে। কোমরে টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। চরম বিরক্তি নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। মাজেদা আন্টি আসলে তো কলিং বেল বাজাবে না। ওনার কাছে এক্সট্রা চাবি আছে। নিশ্চয়ই ওর বন্ধুদের মধ্যে থেকে কেউ এসেছে। দরজা খুলে সামনে দাদাকে দাঁড়িয়ে থাকতে দেখে শুকনো হেসে বলে, ওহ তুমি, ভেতরে আসো। সামাদ চৌধুরী নাতির আগা গোড়া পরখ করে নিয়ে ভেতরে প্রবেশ করেন। তুমি বসো, আমি ড্রেস পরে আসছি। আচ্ছা যাও। শ্রবণ রুমে এসে একেবারে তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। দাদার পাশে বসতে বসতে বলে, হঠাৎ এখানে? সকাল থেকে কল করে পাচ্ছিলাম না, তাই চলে আসলাম। কিছু বলবে? হ্যাঁ বলো। স্পর্শর তো বিয়ে, তুমি বড় ভাই হয়ে ওর আগে বিয়ে করবে না? বিয়ের কথা বলবে না দাদা ভাই, অন্য কিছু বলো। বাড়িতে চলো। কেন? নিজে বিয়ে না করলে অন্তত ভাইয়ের বিয়েতে তো থাকবে। কে ভাই? তুমি বাড়িতে চলো, এখানেই ভালো আছি আমি। বিয়েতে তোমাকে উপস্থিত থাকতে হবে। তুমি বাড়ির বড় ছেলে, তুমি থাকবে না তা তো হয় না। প্লিজ দাদা ভাই, এমন কিছু বলবে না আমাকে, শুনলে মাথায় আগুন ধরে যায়। তুমি যাবে না বাড়িতে? না। ঠিক আছে আসছি আমি। কোথায় যাচ্ছ? মাত্র তো আসলে আমার কোনো কথার দাম তো তোমার কাছে নেই। আমি অনেক বড় মুখ করে তোমার কাছে এসেছিলাম। আসছি আমি, থাকো তুমি তোমার দুনিয়া নিয়ে। আমি রে গেলে কেউ আর আসবে না তোমাকে ডাকতে। সামাদ চৌধুরী সোফা ছেড়ে উঠে দরজার দিকে এগিয়ে যেতে শুরু করেন। শ্রবণ কিছু সময় মাথা নিচু করে বসে থেকে গম্ভীর স্বরে বলে, কবে যেতে হবে বাড়িতে? সামাদ চৌধুরী ঘাড় ঘুরিয়ে নাতির দিকে তাকান। হাসি মুখে বলেন, আজকেই চলো। বিয়ে কবে? সামনের শুক্রবার। শুক্রবারেই যাব তাহলে। শুক্রবারে না, তুমি আজকেই যাবে আমার সাথে, চলো। শ্রবণ দাদার মুখের দিকে তাকিয়ে থাকে। সোফা ছেড়ে উঠতে উঠতে বলে, ব্ল্যাকমেইল ভালোই করতে জানো বড় ছেলের মতো। সামাদ চৌধুরী বলেন না কিছু। শ্রবণ রুমে এসে একটা সুটকেসে নিজের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। কোনো কথা না বলে চুপচাপ ফ্ল্যাট থেকে বেরিয়ে দরজা লক করে লিফটে প্রবেশ করে। ওর মোটেও ওই বাড়িতে যেতে ইচ্ছে করছে না, শুধুমাত্র দাদার জন্য যেতে রাজি হয়েছে। দাদাকে কষ্ট দিতে চায় না শ্রবণ। দাদার সাথে বাড়ির ভেতর প্রবেশ করতেই ছোট ভাই স্পর্শ আর চাচাতো ভাই সিয়ামকে দেখতে পায়। জন কথা বলছে। শ্রবণকে দেখে দুই ভাই বসা থেকে উঠে ওর কাছে এগিয়ে এসে বলে, ভাইয়া কেমন আছো? শ্রবণ কিচ্ছু বলে না, ধূপধাপ পা ফেলে নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে এগিয়ে যায়। পেছনে থেকে তিনজন তাকিয়ে থাকে ওর যাওয়ার পথে। এই ছেলে কি কোনো দিন পরিবর্তন হবে না? স্পর্শ বুঝতে পারে না ওর বড় ভাই ওর সাথে কেন এমন করে। বাড়ির সকলের সাথেই বা কেন এমন করে। শ্রবণ তো কিছু বলবে না। বাড়ির সকলকে জিজ্ঞেস করেও প্রশ্নের উত্তর পায়নি স্পর্শ। সিয়াম এবং সোহা ওদেরও একই প্রশ্ন। শ্রবণ বাড়ির সকলের সাথে কেন এমন করে? শ্রবণের বয়স 25 বছর, মাস্টার্সের স্টুডেন্ট। স্পর্শর বয়স 23 বছর, অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। সিয়ামের বয়স 22 বছর, অনার্স থার্ড ইয়ারে পড়ে। সোহার বয়স 19 বছর, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। করিডোরে আসতেই সোহার সামনে পড়ে শ্রবণ। শ্রবণকে দেখেই ভয়ে গুটিয়ে যায় সোহা। জোরসড়ো হয়ে দাঁড়ায়, একপাশে মাথা নিচু করে। শ্রবণ ঘাড় কাত করে সোহার দিকে তাকিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ড্রাইভার এসে শ্রবণের সুটকেস দিয়ে যায় ওর রুমে। শ্রবণ রুমের চারপাশে নজর বুলায়। আগের মতোই আছে এখনও। এই বাড়িতে ওর একটুও মন টেকে না। সব সময় অস্থির অস্থির লাগে, বুকের ভেতর ভীষণ জ্বালা অনুভব করে। বাড়ির মানুষগুলোকে দেখলে রাগ তরতর করে বেড়ে যায়। শ্রবণ রুমে ঢোকার পর আর রুম থেকে বের হয়নি। 1:30টার সময় সামাদ চৌধুরী শ্রবণের ফোনে কল করেন। হ্যাঁ দাদা ভাই বলো। নিচে আসো, খাবার খাবো। আমার খাবার ওপরে পাঠিয়ে দাও। নিচে আসবে না? না। আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। শ্রবণ ফোন রেখে শোয়া থেকে উঠে বসে। সকাল থেকে ওর ফ্রেন্ডরা শতবার কল করে ফেলেছে বাইরে যাওয়ার জন্য। শ্রবণ সিদ্ধান্ত নিয়েছে, বিয়ে শেষ না হওয়া পর্যন্ত কোথাও যাবে না। 4টার পর রুম থেকে বেরিয়ে আসে শ্রবণ। নজর আটকায় সোফায় বসে থাকা স্পর্শ আর সোহার ওপর।
দুজন হেসে হেসে কথা বলছে মনের সুখে। দিন পরেই জনের বিয়ে। এটা লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? জন ভালোবেসে বিয়ে করছে। জনের হাসি মোটেও সহ্য হচ্ছে না শ্রবণের। এত হাসি খুশিতে কেন থাকবে এরা? কই শ্রবণ তো এত হাসি খুশিতে থাকতে পারে না। ওর হাসি খুশি ভালো থাকা সবাই কেড়ে নিয়ে নিজেরা দিন রাত হাসে। হাত মুষ্টিবদ্ধ করে দাঁত কিরমির করে তাকিয়ে থাকে সোফার দিকে। তনিমা চৌধুরী সিঁড়ি বেয়ে নামার সময় বড় ছেলেকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, শ্রবণ কিছু হয়েছে? শ্রবণ কোনো কথা না বলে সোজা বাড়ির বাইরে বেরিয়ে যায়। তনিমা চৌধুরী ওর চলে যাওয়ার পথে তাকিয়ে থেকে রান্নাঘরের দিকে এগিয়ে যান। যাওয়ার সময় সোফায় বসে থাকা জনের দিকেও একবার তাকান। স্পর্শ সোহার এক হাত মুঠো করে ধরে বলে, আর কত কাল ভাইয়া বলে ডাকবি? সোহা স্বভাব সুলভ কপাল ভ্রু কুঁচকে বলে, ভাইয়া না ডাকলে কি বলে ডাকব? তোকে কেউ কিছু বলেনি? কে কি বলবে? স্পর্শ বিস্ময় নিয়ে বলে, কেউ কিছুই বলেনি। সোহা স্পর্শর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, কি বলবে? স্পর্শ রান্নাঘরের দিকে তাকিয়ে ওর মাকে ডাকতে শুরু করে। তনিমা চৌধুরী মেয়েদের বলে দিচ্ছিলেন রাতে কি রান্না করতে হবে। ছোট ছেলের ডাক শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এসে সোফার কাছে দাঁড়ান। ছোট ছেলের দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে, ডাকছ কেন? সোহাকে তোমরা কিছু বলনি? আমি তো কিছু বলিনি। কেন অনিমা কিছু বলেনি সোহা? না, আম্মু কি বলবে? স্পর্শ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। সোহাকে এখনও কেউ কিছুই বলেনি। আশ্চর্য। আচ্ছা তুমি যাও, আমিই বলছি ওকে। তনিমা চৌধুরী রান্নাঘরে না গিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যান। ওনার কাজ শেষ। স্পর্শ পুনরায় সোহার হাতমুঠো করে ধরে চোখে চোখ রেখে বলে, আগামী শুক্রবার তোর আর আমার বিয়ে। এমন কথা শুনে চমকে ওঠে সোহা। স্পর্শর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় আবার। বিস্ময় চোখ দুটো বড় বড় হয়ে গেছে মেয়েটার। বিস্ময় নিয়েই বলে, তুমি কি বলছো এসব? তোমার আমার বিয়ে মানে এটাই যে তোর আর আমার বিয়ে। তুমি আমাকে কেন বিয়ে করবে? স্পর্শ সোহার দিকে একটু এগিয়ে আসে। সোহার দুই হাত মুঠো করে ধরে শক্ত করে। ব্যাকুল স্বরে বলে, তুই কি আমাকে বিয়ে করতে চাইছিস না? প্লিজ সোহা, না করবি না। আমাদের বিয়েতে বাড়ির সবাই রাজি হয়ে গেছে। বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেছে। আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তুই আমার না হয়ে অন্য কারো বউ হলে আমি সহ্য করতে পারবো না। আমি দিশেহারা হয়ে যাব, এলোমেলো হয়ে যাব, সব কিছু ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হয়ে যাব, তারপর একদিন রে যাব। পাগলের মতো কি সব বলছো? তোকে না পেলে আমি সত্যি সত্যিই পাগল হয়ে যাব। দেখ তুই কিন্তু না করবি না। হাত ছাড়ো আমার। সারা জীবন ধরে রাখব তোর হাত, তোকে আগলে রাখব। তোকে ভালো রাখব আমি। সোহার বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে। স্পর্শর হাতের মুঠোয় থাকা হাত দুটোও কাঁপছে। বারবার চোখের পলক ফেলছে। স্পর্শ সোহার হাত দুটো ছেড়ে দুই গালে হাত রেখে মুখ আগলে ধরে বলে, আমি তোকে ভীষণ ভালোবাসি সোহা। সোহা একটা কথাও বলে না আর। ওর বিয়ে আরও জানল সবার শেষে। বাড়ির একটা মানুষও ওকে জানালো যে আগামী শুক্রবার ওর বিয়ে। রাতে সকলের সাথেই তো খাবার খেলো, তখন তো বলতে পারত। সকালেও তো একসাথে নাস্তা করল সবাই, তখনও তো বলতে পারত। ওর মাও ওকে বলল না? ওনার সময়ই বা কোথায়? সব কিছুতে সময় দিতে পারলেও ছেলে মেয়েকে দেওয়ার মতো সময় তো ওনার কাছে নেই। রোজ নিয়ম করে মেয়ের সাথে 3 বার দেখা করেন, এটাই তো অনেক। কথা বলছিস না কেন সোহা? আমি রুমে যাব। তুই কি অন্য কাউকে ভালোবাসিস? সোহা দ্রুত দিকে মাথা নাড়িয়ে বলে, না না, কাউকে ভালোবাসি না আমি। তাহলে আমাকে ভালোবাসতে শুরু করে দে। লজ্জা পেয়ে দ্রুত মাথা নিচু করে নেয় সোহা। সোহার লজ্জা রাঙা মুখ দেখে মুচকি হাসে স্পর্শ। দূরে দাঁড়িয়ে জনের দিকে কটমট করে তাকিয়ে আছে শ্রবণ। সোফায় বসে প্রেম আদান প্রদান হচ্ছে। রাগে ওর শরীর রিরি করছে। ইচ্ছে করছে গিয়ে দুটোর মাথা ফাটিয়ে দিতে। এদের রংঢং সহ্য করে কিভাবে থাকবে এখানে? সোহার দুই হাতে মেহেদি লাগানো হয়েছে। দুই হাত দিকে মেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। স্পর্শ সোহাকে দেখেই বসা থেকে উঠে ওর কাছে এগিয়ে আসে। মুখের কাছে মুখ এগিয়ে আস্তে আস্তে বলে, কিছু লাগবে? হ্যাঁ, পানি খেতে এসেছি। কখন থেকে ডাকছি কেউ শুনছে না। আয় আমি খাইয়ে দেই। স্পর্শর পেছনে পেছনে রান্নাঘরের কাছে এসে দাঁড়ায় সোহা। শ্রবণ সোফায় বসে আছে। ঘাড় কাত করে সোহার দিকেই তাকিয়ে আছে। স্পর্শ পানি এনে সোহাকে খাইয়ে দেয় নিজেই। স্পর্শর মুখের হাসি একটুও সহ্য হচ্ছে না শ্রবণের।
সোহার ঠোঁটের পানি স্পর্শ মুছিয়ে দেয়। কি করছো? ভাইয়া আছে তো এখানে। ভাইয়া এদিকে তাকাবে না তুই জানিস। তার অন্যকে দেখার টাইম নেই। আর লজ্জা পাচ্ছিস কেন? আমি তোর হবু বর, আগামীকাল আমাদের বিয়ে। আমি আমার হবু বউয়ের ঠোঁটি মুছিয়ে দিয়েছি অন্য কারো না। লাজুক ভঙ্গিতে হাসে সোহা। চলে যাওয়ার জন্য উল্টো ঘুরতেই স্পর্শ ওর বাহু ধরে আটকে দেয়। গাল টিপে বলে, যত পালানোর আজকেই পালিয়ে নে, আগামীকাল কিন্তু পালানোর কোনো পথ পাবি না। তবে লুকাতে পারবি। সোহা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালে স্পর্শ সোহার চোখে মুখে ফু দিয়ে মুচকি হেসে বলে, আমার বুকে এসে লুকাবি। যাহ, ওরে আমার লজ্জাবতীরে। শ্রবণ এতক্ষণ ধরে জনের দিকেই তাকিয়ে আছে। এই বাড়ির কারো খুশি ওর সহ্য হয় না, এদের জনেরটাও সহ্য হচ্ছে না। একে অপরের প্রতি এত প্রেম, সারা দিন একে অপরের সাথেই চিপকে থাকে। যখনই চোখ পড়ে জনেই হাসছে। এত হাসি তো ওর মোটেও সহ্য হচ্ছে না। বসা থেকে উঠে কাচের গ্লাসটা ছুঁড়ে ফেলে ফ্লোরে। ঝনঝন শব্দ তুলে গ্লাসটা খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে পড়ে। হকচকিয়ে সোহা আর স্পর্শ ভাঙা গ্লাসের দিকে তাকিয়ে শ্রবণের দিকে তাকায়। শ্রবণ অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে প্রস্থান করে। ওর ইচ্ছে করছে দুটোর গায়ে আগুন ধরিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে। ভাইয়ার হঠাৎ কি হল? সোহা শ্রবণের যাওয়ার পথে তাকিয়ে আনমনে বলে, ভাইয়া পাগল হয়ে গেছে। কি বলছিস এসব? ভাইয়া পাগল হবে কেন? পাগল না হলে কোনো কারণ ছাড়া গ্লাসটা ছুঁড়ে ফেলল কেন? কিছু হয়েছে বোধ হয়। তুই রুমে যা, আমি দেখে আসছি। সোহা স্পর্শর পথ আগলে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে বলে, ভাইয়ার কাছে যেও না, এখন রেগে আছে মা বে তোমাকে। স্পর্শ কপাল ভ্রু কুঁচকে বলে, মা বে কেন? তুই উপরে যা, আমি দেখছি কি হয়েছে। স্পর্শ সোহার কোনো কথা না শুনে বাইরের দিকে এগিয়ে যায় দ্রুত পায়ে। সোহা পেছনে থেকে কয়েকবার ডাক দেয়। স্পর্শ বাড়ির বাইরে বেরিয়ে যেতেই সোহা নিজের রুমের দিকে এগিয়ে যায়। চিন্তা হচ্ছে স্পর্শর জন্য। ও তো জানে শ্রবণ কতটা ভয়ঙ্কর মানুষ। রাগ উঠলে হুঁশে থাকে না। সেদিন তো রাগের মাথায় ওকে ফেলছিল। আজকে স্পর্শকে কিছু না করলেই হয়। স্পর্শ বাড়ির বাইরে বেরিয়ে আসলেও শ্রবণকে দেখতে পায় না। গার্ডকে জিজ্ঞেস করলে জানতে পারে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওর ভাই হঠাৎ এত রেগে গেল কেন? সকাল হতেই বাড়িতে মানুষজনে ভর্তি হতে শুরু করে। সবাইকে শুক্রবার আর শনিবারের দাওয়াত দেওয়া হয়েছে। সকালেই বাড়ি সাজানো হয়েছে। গতকালকেও এই বাড়িকে বিয়ে বাড়ি বলে মনে হচ্ছিল না, কিন্তু আজকে বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে। বিয়ে হবে কমিউনিটি সেন্টারে। শহরের সবচেয়ে বড় কমিউনিটি সেন্টারে বিয়ের জন্য বুকিং দেয়া হয়েছে। গতকাল রাত থেকে শ্রবণ একজন শান্ত হয়ে আছে। কোনো রাগারাগি করেনি কারো সাথে। যে যা জিজ্ঞেস করছে সুন্দরভাবে উত্তর দিচ্ছে। ঠোঁটে হাসি না থাকলেও চেহারায় রাগি রাগি গম্ভীর ভাবটা নেই। গত রাত থেকে ওকে দেখে বাড়ির সবাই অবাকই হচ্ছে আবার খুশিও হচ্ছে। পরিবারের সাথে সময় হয়তো পরিবর্তন আসছে ওর মধ্যে। সোহাকে গোছল করানো হয় 11টা নাগাদ। ওকে এখন পার্লারে নিয়ে যেতে হবে ব্রাইডাল সাজের জন্য। শ্রবণ গোছল করে একদম তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। পরনে সাদা ধবধবে পাঞ্জাবি। ফর্সা গায়ের রং আবার পড়েছে সাদা পাঞ্জাবি। দেখতে একটু বেশিই ভালো লাগছে। চৌধুরী বাড়ির প্রায় সবাই হা করে তাকিয়ে আছে শ্রবণের দিকে। ওনারা আজকে প্রথম শ্রবণকে পাঞ্জাবি পরনে দেখছেন। বিয়ের শপিং করার সময় সামাদ চৌধুরী বড় নাতির জন্য এই পাঞ্জাবিটা এনেছিলেন নিজে পছন্দ করে। শ্রবণ যে এই পাঞ্জাবি পরবে উনি ভাবেননি। শ্রবণ পাঞ্জাবি পরেই না, পরতে দেখেওনি বাড়ির কেউ। এভাবে হা করে তাকিয়ে থাকার মানে কি? জোকারের মতন লাগছে আমায়? সামাদ চৌধুরী দ্রুত দিকে মাথা নাড়িয়ে বলেন, একদমই না দাদু ভাই, তোমাকে তো অনেক হ্যান্ডসাম লাগছে পাঞ্জাবি পরনে। আমি তো ভাবিনি এই পাঞ্জাবি পরনে তোমাকে এত ভালো লাগবে। শ্রবণ আর কিছু বলে না। সোহার মা অনিমা চৌধুরী বলেন, যেটা বলছিলাম আমি, সোহাকে পার্লারে নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে ওকে? সোহার বাবা মিস্টার শাহিন রেজা চৌধুরী বলেন, সিয়াম নিয়ে যাক। সিয়াম বলে, আমি তো গোছল করিনি এখনো। 5 মিনিট সময় দাও, গোছলটা সেরে আসি। দৌড়াদৌড়ি করে শরীর ঘেমে একাকার হয়ে গেছে। অনিমা চৌধুরী বলেন, 11:30টার মধ্যে পার্লারে যাওয়ার কথা। তোর গোছল করতে করতে তো দেরি হয়ে যাবে। দেরি হবে না। শ্রবণ কাকির দিকে তাকিয়ে বলে, আমি বসেই আছি এখন, আপনারা চাইলে আমি সোহাকে পার্লারে নিয়ে যেতে পারি। সবাই আকাশ থেকে পড়ার মতো অবস্থা নিয়ে শ্রবণের দিকে তাকায়।
শ্রবণ চৌধুরী বলছে এই কথা? অবিশ্বাস্য। এভাবে তাকানোর কি হয়েছে? শাহিন রেজা চৌধুরী বলেন, সত্যি তুমি নিয়ে যাবে? মিথ্যে কেন বলবো? তাহলে তো ভালোই হয়। আমি গাড়িতে গিয়ে অপেক্ষা করছি, আপনারা সোহা আর ওর সাজার সবকিছু নিয়ে আসুন। আচ্ছা যাও। শ্রবণ ফোনের স্ক্রিনে তাকিয়ে বাইরের দিকে এগিয়ে যায় ধীর পায়ে। বাড়ির সবাই স্বস্তির শ্বাস ফেলে। যাক, অবশেষে ছেলেটা ওনাদের সকলের সাথে স্বাভাবিক হচ্ছে। অনিমা চৌধুরী দ্রুত মেয়ের রুমে আসেন। ওনার সাথে একজন মেড এসেছে। মেয়েদের হাতে ব্রাইড সাজানোর সবকিছু দিয়ে গাড়িতে নিয়ে রাখতে বলে সোহাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসেন। সবাই এখন তৈরি হতে চলে গেছে। গোছল করবে, রেডি হবে, সময়ের ব্যাপার। বিয়েতে তো আর যেমন তেমন করে সাজলে হবে না। স্পর্শও গোছল করতে ওয়াশরুমে ঢুকে গেছে কিছুক্ষণ আগেই। বাড়ির বাইরে এসে শ্রবণের গাড়ি আর গাড়ির ভেতর শ্রবণকে দেখে সোহার পা দুটো স্থির হয়ে যায়। তড়িৎ গতিতে মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, আমাকে পার্লারে কে নিয়ে যাবে আম্মু? শ্রবণ নিয়ে যাবে। ছ্যাঁত করে ওঠে সোহার বুকের ভেতর। দ্রুত দিকে মাথা নাড়িয়ে বলে, আমি ভাইয়ার সাথে যাব না আম্মু, তুমি চলো আমার সাথে। সোহা বোঝার চেষ্টা কর, আমি এখনো রেডি হইনি। তোর সাথে গেলে আমি রেডি হব কখন? দেরি হয়ে যাচ্ছে, তুই যা শ্রবণের সাথে। না, যাব না আমি। সোহা, মায়ের কণ্ঠে স্পষ্ট বিরক্তি প্রকাশ পাচ্ছে। ওর মা কিভাবে পারছে ওকে জলজ্যান্ত একটা বাঘের গুহায় ঠেলে দিতে? দেখছেই তো গুহার ভেতরে বাঘত পেতে বসে আছে শিকারের আশায়। অনিমা চৌধুরী জোর করেই সোহাকে শ্রবণের পাশে ফ্রন্ট সিটে বসিয়ে দেন। পার্লারের নাম আর মেকআপ আর্টিস্টের নাম বলে দেন শ্রবণকে। পার্লারে গিয়ে অনিমা চৌধুরীর নাম বললেই হয়ে যাবে এটাও বলে দেন। শ্রবণ মনোযোগ দিয়ে সব শুনে মাথা নাড়ায়। সোহার দিকে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। সোহা জোরস্য হয়ে বসে রইল। মনের ভুলেও শ্রবণের দিকে তাকাচ্ছে না। শ্রবণকে সেদিনের পর থেকে ভীষণ ভয় লাগে ওর। দেখলেই মনে হয় এই বুঝি এসে গলা চেপে ধরবে। সোহা চমকে উঠে শ্রবণের দিকে তাকায়। ওকে ডাকছে কেন আবার? শ্রবণ সোহার দিকে তাকিয়ে স্বাভাবিক স্বরে বলে, স্পর্শকে ভালোবাসিস? সোহা কথা বলে না। শ্রবণ অভয় দিয়ে নরম কোমল স্বরে বলে, ভয় পাচ্ছিস কেন? ভালোবাসিস স্পর্শকে? মাথা নাড়ায় সোহা। মুখে বল, হ্যাঁ। স্পর্শ তোকে ভালোবাসে? হ্যাঁ, অনেক ভালোবাসে। তোকে না পেলে রে যাবে। তুমি এসব বলছো কেন? জানতে ইচ্ছে করছে সেজন্য। স্পর্শ তোকে পাগলের মতো ভালোবাসে তাই না? মাথা নাড়ায় সোহা। শ্রবণ কিছু না বলে সামনের দিকে তাকায়। তা নের মতো মুচকি হেসে, চোখে মুখে রহস্য ছড়িয়ে পড়ে। কিছু তো একটা প্ল্যান করেছেই। একটু পর গুনগুনিয়ে গান গাইতে শুরু করে, আরে আতর গোলাপ চন্দন মাইখা, সবাই মরে যাইব রাইখা, চুপি সারে একলা ঘরে কলমি, ফুলের সুভাষ নেব। গাড়ি এসে দাঁড়ায় একটা পার্লারের সামনে। শ্রবণ সিট বেল্ট খুলতে খুলতে বলে, নাম গাড়ি থেকে। জন একসাথে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। শ্রবণকে দেখে কাছে এগিয়ে আসে হাসান। শ্রবণের পেছনের দরজা খুলে ভেতর থেকে প্যাকেট বের করে দুই হাতে তুলে নেয়। শ্রবণের সাথে সোহাকে দেখে হাসানের চোখ দুটো বড় বড় হয়ে গেছে। শ্রবণ এই মেয়ের সাথে কেন? আর ওকে বা এত তাড়া দিয়ে এখানে আসতে বলেছে কেন? শ্রবণ, এই মেয়ে তোর সাথে কেন? আর আমাকে এখানে আসতে বলেছিস কেন? গাড়িতে বসে অপেক্ষা কর, একটু পর এসে বলবো। সোহা, ভেতরে চল। শ্রবণের সাথে সাথে ভেতরের দিকে এগিয়ে যায় সোহা। পার্লারের সাইনবোর্ডের দিকে একটাবার তাকিয়েও দেখে না। সোহাকে সাজাতে বেশি সময় লাগেনি। সোহার ইচ্ছে ছিল নিজের বিয়েতে ভারী সাজ দেবে, কিন্তু ওর মা কি করল? এই প্যাকেজ কেন চুজ করেছে? এই সাজ সোহার পছন্দ হচ্ছে না। দেখতে সুন্দরী লাগছে, কিন্তু সোহা আরেকটু ভারী সাজ চেয়েছিল। ওর মাকে তো বলেছিল ওর পছন্দ সম্পর্কে। শ্রবণ সোহাকে নিয়ে পার্লার থেকে বেরিয়ে আসে। বাইরে আসার পর পার্লারের নামের দিকে নজর বুলায় সোহা। চোখ দুটো বড় বড় হয়ে গেছে পার্লারের নাম দেখে। ভাইয়া, আম্মু তো অন্য পার্লারের নাম বলেছিল। আগুন চোখে সোহার দিকে তাকায় শ্রবণ। আগের সেই চিরচেনা রূপ ফিরে এসেছে। ওর এই রূপ দেখেই সোহার কলিজার পানি শুকিয়ে গেছে। শ্রবণ সোহার হাত ধরে টেনে গাড়ির ব্যাক সিটে বসিয়ে নিজে উঠে বসে পাশে। ফ্রন্ট সিটে বসে থাকা হাসানের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দে। হাসান নেমে ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে। কোথায় যাব? কাজী অফিসে। হাসান তড়িৎ গতিতে পেছনে তাকায়। সোহা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। বিস্ময় নিয়ে বলে, বিয়ে তো কমিউনিটি সেন্টারে হবে ভাইয়া।
আমরা কাজী অফিসে কেন যাব? হাসান চল, দেরি হয়ে যাচ্ছে। ভাই, কি করতে চাইছিস তুই ক্লিয়ার করে বল। বিয়ে করতে চাইছি, এখন চল। সোহা কাপা গলায় বলে। আমাকে আগে কমিউনিটি সেন্টারে পৌঁছে দিয়ে আসো, তারপর তুমি বিয়ে করতে যাও। শ্রবণ ঘাড় কাত করে সোহার মুখের দিকে তাকায়। ওর তাকানো দেখেই সোহা কেঁদে ফেলে। শ্রবণের এভাবে তাকানো মানে নিশ্চয়ই অনেক বড় কোনো প্ল্যান করে বসে আছে। এখন শ্রবণ নিজের মর্জি মতো চলবে। তোকে যদি পৌঁছে দিয়ে আসি তাহলে বিয়ে করব টাকাকে? মানে খুব সোজা, আমি তোকেই বিয়ে করছি। সোহার কান্না অটো বন্ধ হয়ে যায়। একটু পরেই আবার শব্দ করে কেঁদে ওঠে। তুমি এসব কি বলছো ভাইয়া? শুনতে পাসনি? আমি তোমার ছোট ভাইয়ের হবু স্ত্রী। তুমি এরকমটা কিভাবে করতে পারো? আমাকে গাড়ি থেকে নামিয়ে দাও। তোকে কে বলেছে স্পর্শ আমার ছোট ভাই? ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। ওর মায়ের সাথে আমার বাবার বিয়ে হলে ওকে আমি সৎ ভাই হিসেবেও মানি না। স্পর্শ আর ওর মা আমার কেউ হয় না। ওরা আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। স্পর্শ আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে, আর আমি ওর ভালোবাসাকে কেড়ে নিলাম। তুই স্পর্শর ভালোবাসা হয়ে ভুল করলি রে সোহা। না তুই ওর ভালোবাসা হতি, আর না আমার তোকে বিয়ে করার মতো ফালতু একটা সিদ্ধান্ত নিতে হতো। কাজী অফিসের সামনে এসে গাড়ি থামায় হাসান। অফিসের সামনে আগে থেকেই শ্রবণের আরও 4 জন ফ্রেন্ড অপেক্ষা করছে। ওদের দেখে হাসান পেছনে ফিরে তাকিয়ে বলে, ওরা এখানে কেন? তুই ওদেরও আসতে বলেছিস? হ্যাঁ। শ্রবণ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ঘুরে এসে দাঁড়ায় সোহার পাশের দরজার কাছে। দরজা খুলে দিয়ে বলে, বের হ। সোহা ভয় পেলেও সাহস জুগিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করব না। আমি বাড়িতে যাব। ভালোয় ভালোয় বলছি বের হ, নয়তো তোর কি অবস্থা করব আমি নিজেও জানি না। তুমি কেন এমন করছো? কি ক্ষতি করেছি তোমার? অনেক, হিসেব করে শেষ করা যাবে না। বেরিয়ে আয় এখন, লেট হয়ে যাচ্ছে। সোহা বের হয় না। শ্রবণ সোহাকে টেনে বের করে হিড়হিড় করে টানতে টানতে এগিয়ে যায় ভেতরের দিকে। ওর পেছনে পেছনে ওর ফ্রেন্ডরাও আসে। ভাগ্যক্রমে কাজী অফিসে এখন আর কোনো মানুষ নেই। আজকে কি শ্রবণ চৌধুরী একাই বিয়ে করবে নাকি? শ্রবণ ওর এক ফ্রেন্ডের দিকে হাত বাড়ায়। ছেলেটা একটা খাম শ্রবণের হাতে দেয়। কাজীর সাথে কথা বলে পেপারস রেডি করতে বলে ওনার পাওনা পরিশোধ করে দেয় আগেই। সোহার কান্না শুনে ওর ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চর বসিয়ে দিতে। এই ন্যাকা কান্না ওর একদম সহ্য হয় না আগে থেকেই। কাজী সাহেব শ্রবণের দিকে তাকিয়ে বলেন, দেনমোহর কত লিখব? আপনার যা ইচ্ছে হয় লিখে দিন। পাশ থেকে শ্রবণের এক ফ্রেন্ড বলে, কোটিপতি পাত্র তাই কোটি টাকা লেখেন। দেনমোহর পরিশোধ না করলে স্ত্রীর কাছে যেতে পারবে না। শ্রবণ বিরক্তি মাখা স্বরে বলে, ওকে তো ছুবই না আমি। হাসান বিস্ময় নিয়ে বলে, তাহলে বিয়ে করছিস কেন? দখল করে রাখছি। মানে? শ্রবণ হাসানের কথার উত্তর দেয় না। কাজীর দিকে তাকিয়ে বলে, দেনমোহর লেখার প্রয়োজন নেই তাহলে। অল্প হলেও দিতে হবে। শ্রবণ নিজের পাঞ্জাবি আর প্যান্টের পকেট হাতড়ে যা পায় তাই বের করে। 2015 টাকা। কাজীর দিকে তাকিয়ে বলে, 2015 টাকা লিখুন। সোহার ডান হাত উঁচু করে ধরে হাতের মুঠোয় টাকাগুলো ধরিয়ে দিয়ে বলে, এই যে ধর তোর দেনমোহরের টাকা। পাশ থেকে এক ফ্রেন্ড বলে, কোটিপতি হয়ে তুই মিসকিনের চেয়েও কম দেনমোহর দিলি শ্রবণ। কম করে হলেও 10 লাখ দেওয়া উচিত ছিল। শ্রবণ বিরক্তি নিয়ে তাকিয়ে বলে, মাথা খারাপ না করে চুপ করে থাকত। কাজী সাহেব পেপারস রেডি করে দুজনের দিকে এগিয়ে দেন। সোহার দিকে কলম এগিয়ে দিয়ে বলেন, এই জায়গায় সই করে দাও। সোহা চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকায়। সোহার দু চোখ বেয়ে অবিরাম পানি গড়িয়ে পড়ছে। দিকে মাথা নাড়িয়ে কান্না জড়ানো গলায় বলে, এই বিয়ে আমি করব না। শ্রবণ ক্ষিপ্ত দৃষ্টিতে সোহার দিকে তাকায়। চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, 1 মিনিটের মধ্যে সই করবি নয়তো। শ্রবণের আঙুলের চাপে সোহার মনে হচ্ছে চোয়ালের হাড় ভেঙে যাবে এখনই। শ্রবণ পুনরায় বলে, সই কর দ্রুত, বিয়ে তোর আমাকেই করতে হবে সেটা মস্তিষ্কে গেঁথে নে। সোহা শ্রবণের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। শ্রবণ নিজেই হাত সরিয়ে নেয়। সোহার হাতে কলম গুজে দিয়ে বলে, দ্রুত কর। সোহা খুব ভালো করেই বুঝতে পারছে এই শ্রবণ নামক জালিমের হাত থেকে ওর রক্ষা নেই। শুধুমাত্র স্পর্শ ওকে ভালোবাসে বলে এভাবে জোর করে বিয়ে করবে? চোখের পানি ফেলতে ফেলতেই এলোমেলো কাপা কাপা হাতে সই করে দেয়। শ্রবণ সময় না নিয়ে দ্রুত সই করে দেয়। ধর্মীয়ভাবেও বিয়েটা হয়ে যায়। বিয়ের সাক্ষী শ্রবণের 2 জন ফ্রেন্ড।
বিয়ে সম্পন্ন হতেই সোহার হাত ধরে টেনে নিয়ে অফিসের ভেতর থেকে বেরিয়ে আসে। হাসানের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে সোহাকে ফ্রন্ট সিটে বসিয়ে দেয়। দরজা লক করে 5 ফ্রেন্ডের দিকে তাকিয়ে বলে, সাইমন মামার রেস্টুরেন্ট থেকে যা ইচ্ছে খেয়ে নিস, বলবি আমি পরে পেমেন্ট করে দেব। 5 জন মাথা নাড়ায়। শ্রবণ নিজে ড্রাইভিং সিটে উঠে বসে সোহার দিকে তাকায় একবার। সোহা মাথা নিচু করে কেঁদেই চলেছে। ভালোবাসল এক ভাইকে আর বিয়ে করল আরেক ভাইকে। গত 1 সপ্তাহেই স্পর্শকে ভালোবেসে ফেলেছে। স্পর্শ আর শ্রবণ, এই 2 ভাইয়ের স্বভাব চরিত্র সম্পূর্ণ আলাদা। স্পর্শর চেহারায় আলাদা একটা মায়া মায়া ভাব আছে যেটা শ্রবণের চেহারায় নেই। শ্রবণ গাড়ি নিয়ে চলে যেতেই ওর এক ফ্রেন্ড হাসানের দিকে তাকিয়ে বলে, শ্রবণ এই মেয়েকে কেন বিয়ে করল এভাবে জোর করে? পুরোটা আমি নিজেও জানি না। সোহা শ্রবণের কাজিন। আজকে সোহার সাথে শ্রবণের ছোট ভাই স্পর্শের বিয়ে ছিল। হাসানের কথা শুনে 4 জন চমকে ওঠে। একজন বিস্ময় নিয়ে বলে, শ্রবণ ছোট ভাইয়ের হবু বউকে এভাবে বিয়ে করল? হ্যাঁ, ছোট ভাইকে তো সহ্যই করতে পারে না, তাহলে তার হবু বউকে কেন বিয়ে করল? গাধা বুঝিস না কিছু। চৌধুরী বাড়ির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে শ্রবণের গাড়ি। বাড়ির ভেতর পরিবারের সকলের চেঁচামেচি শোনা যাচ্ছে। শ্রবণ জানে এই চেঁচামেচির কারণ। সোহা সময় মতো সেন্টারে পৌঁছায়নি, পার্লারে গিয়েও খুঁজে পায়নি, 2 জনকে কল করেও পায়নি। গেস্টরা বোধহয় সবাই সেন্টারে চলে গেছে এতক্ষণে। গাড়ির ভেতর থেকে বেরিয়ে সোহাকে টেনে বের করে। সোহা কেঁদে দিয়ে বলে, আমি ভেতরে যাব না, আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না। মুখ তো দেখাতেই হবে তোর। যা বলার আমি বলবো, তুই শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকবি। মুখ খুলে একটা কথা বললে একদম জানে মেরে ফেলব। ভেতরে চল এখন। সোহা শক্ত হয়ে দাঁড়ায়। শ্রবণ ঘাড় কাত করে তাকায় ওর মুখের দিকে। চোখ উল্টে আবার আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবে। পুনরায় সোহার মুখের দিকে তাকিয়ে তা নিয়ে এক হাসি ফুটিয়ে তোলে চোখে মুখে। সোহাকে পাজা কোলে তুলে নিয়ে ভেতরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভেতরে গিয়ে মুখ দিয়ে একটা টু শব্দ বের করবি না, করলে তুই আজকে খতম। ভয়ে সোহা চুপচাপ রইল শ্রবণের কোলে। 2 জন ভেতরে প্রবেশ করতেই ড্রয়িং রুমে উপস্থিত সবাই ওদের 2 জনের দিকে দ্রুত এগিয়ে আসে। সোহাকে শ্রবণের কোলে দেখে অনিমা চৌধুরী বলেন, সোহার কি হয়েছে? ওকে কোলে তুলে নিয়ে এসেছ কেন? পার্লারে না গিয়ে কোথায় গিয়েছিলে? শ্রবণ সকলের দিকে নজর বুলিয়ে সোফার দিকে এগিয়ে যায় কোনো উত্তর না দিয়ে। অনিমা চৌধুরী আতঙ্কিত হয়ে বলেন, সোহার কি হয়েছে? ও কাঁদছে কেন? শ্রবণ ঘাড় কাত করে তাকায়। ওর তাকানো দেখে সকলে বুঝতে পারে কিছু একটা হয়েছে। কেঁদে কেটে সোহার বেহাল দশা। অনিমা চৌধুরী সোহার দিকে আগাতেই শ্রবণ বাধা দিয়ে গম্ভীর স্বরে বলে, আমার স্ত্রীর দিকে আগাবেন না আপনারা, কেউ ছোবেনও না ওকে। ড্রয়িং রুমে যেন বিস্ফোরণ ঘটে। সকলের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। বাকরুদ্ধ সবাই, কি বলছে এই ছেলে? ওর স্ত্রী মানে? শামীম রেজা চৌধুরী শ্রবণের সামনে এসে দাঁড়িয়ে বলেন, শ্রবণ কি বলছো এসব? সোহা তোমার স্ত্রী হতে যাবে কেন? শ্রবণ বাবার দিকে তাকায়ও না, কিছু বলেও না। শাহিন রেজা চৌধুরী বলেন, শ্রবণ তোমরা কোথায় ছিলে এতক্ষণ? শ্রবণ কাকার দিকে তাকিয়ে বলে, কাজী অফিসে। সকলে শোকড। কাজী অফিসে কেন? কাজী অফিসে মানুষ কি করতে যায়? নিশ্চয়ই বিয়ে করতেই যায়, আমরাও বিয়ে করতেই গিয়েছিলাম। স্পর্শ নিচে এসে বড় ভাইয়ের কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। আর আগাতে পারছে না, কিছু বলতেও পারছে না। এসব কি বলছে ওর ভাই? সোহাকে বিয়ে করেছে মানে? একটু পর তো ওর সাথে সোহার বিয়ে হওয়ার কথা। ওর ভালোবাসা, ওর সোহা। শরীর ঠেলে নিয়ে বড় ভাইয়ের সামনে এসে দাঁড়ায় স্পর্শ। পা দুটো চলতে চাচ্ছে না, বুকের সাথে সাথে শরীরও কাঁপছে। করুণ চোখে সোহার মুখের দিকে তাকায়। সোহা ওর মুখের দিকে তাকিয়ে ঝোড়ো করে কেঁদে ওঠে আবার। স্পর্শের মনে হচ্ছে ওর বুকের ভেতর হাত ঢুকিয়ে কেউ ওর কলিজায়ের হৃৎপিণ্ড টেনে বের করছে। চোখের সামনে সবকিছু দেখেও বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে স্বপ্ন দেখছে। ওর ভাইয়া ওর সাথে মজা করতে এমন করছে, নিশ্চয়ই মজা করছে। সোহার দিকে এগিয়ে বলে, সোহা তুই। বাকি কথা শেষ করার আগে সোহা আর স্পর্শের মাঝখানে বাধা হয় শ্রবণের পা। এক পা তুলে বাধা সৃষ্টি করে রাগী স্বরে বলে, একদম আমার স্ত্রীর দিকে আগাবে না, দূরে থাকো, যাও সরো। স্পর্শ করুণ সুরে বলে, তুমি মজা করছো তাই না ভাইয়া? কে তোমার ভাই? আমি তোমার কেউ হই না আর না তুমি আমার কেউ হও। তোমার সাথে আমার মজা করার মতো সম্পর্ক নেই।
তুমি এসব কি বলছো ভাইয়া? জাস্ট শাট আপ। ভাইয়া বলবে না আমাকে? কান খুলে শুনে রাখো, আমি তোমার ভাইয়া না। মিথ্যে বলছো তুমি, তুমিই আমার ভাইয়া। শ্রবণ রাগে ফুঁসে ওঠে, ক্ষিপ্ত দৃষ্টিতে স্পর্শের দিকে তাকিয়ে বলে, আমাদের সামনে থেকে সরো। সোহা আমার হবু স্ত্রী হতে পারে, কিন্তু সোহা এখন আমার স্ত্রী। সোহা ভালোবাসে আমাকে, তাহলে তোমাকে কেন বিয়ে করবে? শ্রবণ বলে না কিছু। স্পর্শ সোহার মুখের দিকে তাকিয়ে বলে, সোহা ভাইয়া মিথ্যে বলছে তাই না? তোরা বিয়ে করিসনি বল। সোহার কান্নার শব্দ বাড়ে, দুদিকে মাথা নাড়ায়, মুখে বলতে পারছে না কিছু। শামীম রেজা চৌধুরী বলেন, একটু পর স্পর্শের সাথে সোহার বিয়ে হওয়ার কথা, আর এখন বলছো তুমি ওকে বিয়ে করেছ? যদি ওকেই বিয়ে করবে তাহলে আগে কেন বলনি? আজকেই কেন এমন করতে হলো? এতগুলো মানুষের সামনে আমি মুখ দেখাবো কিভাবে? মান সম্মানটা কোথায় নামবে বুঝতে পারছ? আপনি কিভাবে মুখ দেখাবেন সেটা নিয়ে আমি কেন টেনশন করব? আপনার মান সম্মান নিয়েই বা কেন ভাবব? তনিমা চৌধুরী কিছুটা রাগী স্বরে বলেন, শ্রবণ তুমি মজা করছো আমাদের সাথে? তোমার সাথে এখন মজা করতে মোটেও প্রস্তুত না আমরা। সোহা উঠে আয়, সেন্টারে যেতে হবে। সকল অতিথিরা পৌঁছে গেছে বোধহয়। শ্রবণ খ্যাপাটে দৃষ্টিতে তনিমা চৌধুরীর দিকে তাকায়, এক হাতে সোহার হাত চেপে ধরে রেখে বলে, আপনার সাহস হলো কিভাবে আমার সাথে এভাবে কথা বলার? নিজের লিমিট ভুলবেন না। বড় ছেলের কথা শুনে শামীম রেজা চৌধুরী ধমক দিয়ে বলেন, শ্রবণ, ভদ্রভাবে কথা বলো। শ্রবণ চিৎকার করে বসা থেকে উঠে দাঁড়ায়, জাস্ট শাট আপ। উঁচু গলায় কথা বলবেন না আমার সাথে। ওর চিৎকারে সোহা সোফার সাথে সিটিয়ে যায়। উপস্থিত সকলেই কেঁপে উঠেছে। অনিমা চৌধুরী বলেন, এটা কোন ধরনের ফাজলামো শ্রবণ? স্পর্শ তোমার ছোট ভাই আর সোহা তোমার ছোট ভাইয়ের হবু স্ত্রী। তুমি ছোট ভাইয়ের হবু স্ত্রীকে কিভাবে বিয়ে করতে পারো? কে ছোট ভাই? স্পর্শের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ছিল না কখনো। ওর তো আর আমার তো পুরোপুরি আলাদা। না ও আমার ভাই, আর না তো ও এই বাড়ির সন্তান। ওকে ওর মানিয়ে এসে শামীম রেজা চৌধুরীর সাথে বিয়ে করেছিল। ওর বাপ ভাই অন্য মানুষ, আমরা না। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার যাকে ইচ্ছে হয়েছে আমি তাকেই বিয়ে করেছি। কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। মাথা খারাপ হয়ে গেছে তোমার? শ্রবণ ক্ষুব্ধ হয়ে বাবার দিকে তাকায়, বজ্র কণ্ঠে বলে, আমাকে মাথা খারাপ বানিয়েছেন আপনি? নিজের হাতে যত্ন করে সোহার হাত ধরে টেনে তুলে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, খিদে পেয়েছে আমার খাবার রুমে পাঠানোর ব্যবস্থা করা হোক। সবাই ওদের চলে যাওয়া দেখে স্পর্শ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে শ্রবণের বলা কথাগুলো। পরপর দুটো শোকট খেয়ে বেচারা নড়াচড়াও করতে ভুলে গেছে যেন। এতগুলো বছর ধরে যাকে ভালোবাসল তাকে হারিয়ে ফেলল চিরদিনের জন্য। যাকে নিয়ে ও স্বপ্ন দেখল সে এখন ওরই বড় ভাইয়ের স্ত্রী। না বড় ভাই না তো। শ্রবণ তো বলল স্পর্শ শ্রবণের ভাই না, আর না তো এই বাড়ির সন্তান। যাকে ছোটবেলা থেকে আব্বু ডেকে আসছে সে ওর আব্বু না? যেই পরিবারকে নিজের পরিবার ভেবে আসছে সেই পরিবারের ওর নিজের পরিবার না? যেই বাড়িকে নিজের বাড়ি মনে করে আসছে সেই বাড়ি ওর না? তাহলে ওর আসল পরিচয় কি? নিজের রুমে প্রবেশ করে সোহাকে প্রায় ছুঁড়ে ফেলার মতো করে ঠেলে দেয় শ্রবণ। নিজেকে সামলাতে না পেরে ফ্লোরে আছড়ে পড়ে সোহা। ব্যথা পেয়ে আরও জোরে কেঁদে ওঠে। শ্রবণ দরজা লাগিয়ে সোহার সামনে এসে বসে পায়ের উপর ভর করে। সোহার চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, আমার সামনে একদম ন্যাকা কান্না কাঁদবি না। কাঁদবি তো তোর জিহ্বা টেনেছি রে ফেলব। মুখ বন্ধ কর দ্রুত। সোহা শ্রবণের মুখের দিকে তাকায় একবার। হিংস্র চেহারা দেখে সাথে সাথেই দৃষ্টি নামিয়ে নেয়। কান্না বন্ধ করতে চাইলেও পারছে না। শ্রবণ ওকে ছেড়ে দিয়ে উঠে বসে বিছানায়। সোহা মুখে হাত চেপে অন্যদিকে ঘুরে বসে থাকে। ওর ভবিষ্যৎ যে সুখের নয় সেটা এখনই বুঝতে পারছে। তনিমা চৌধুরী স্পর্শকে ধরে ঝাঁকি দিয়ে বলেন, স্পর্শ এরকম ভাবে দাঁড়িয়ে আছিস কেন? স্বাভাবিক হ। স্পর্শ ওর মায়ের মুখের দিকে তাকায়। নিজের বাহু থেকে মায়ের হাত সরিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে, আমি এই বাড়ির ছেলে না? ভাইয়া আমার ভাই না? আব্বু আমার আব্বু না? এই বংশের তো আমার শরীরে নেই? তনিমা চৌধুরী চুপ করে থাকেন। স্পর্শ চিৎকার করে ওঠে, কথা বলছো না কেন? আমার প্রশ্নের উত্তর দাও। বলো আমার আসল বাবাকে। আমার আসল পরিচয় কি? কোন বংশের তো আমার শরীরে? কোন বাড়ির ছেলে আমি? ছেলের চিৎকারে তনিমা চৌধুরী কেঁপে ওঠেন।
ওনার শান্ত ছেলেটা শ্রবণের মতো এভাবে চিৎকার করছে কেন? স্পর্শ তো এমন স্বভাবের ছেলে না। শামীম রেজা চৌধুরী ছোট ছেলের কাছে এগিয়ে আসেন। ছেলের বাহুতে হাত রেখে বলেন, স্পর্শ শান্ত হও। স্পর্শ বাবার মুখের দিকে তাকিয়ে কাতর স্বরে বলে, আব্বু তুমি আমার আব্বু না? শামীম রেজা চৌধুরী ছেলের গালে হাত রেখে বলেন, হ্যাঁ আমিই তোমার আব্বু, তুমি আমার ছেলে। তাহলে ভাইয়া কেন বলল আমি এই বাড়ির ছেলে না? ভাইয়া আমার ভাই না, তুমি আমার আব্বু না? তুমি আমার ছেলে, তুমি এই বাড়ির ছেলে। শ্রবণের মানসিক সমস্যা আছে তুমি জানোই তো। কি উল্টা পাল্টা বলছে ও নিজেও জানে না। ও যাদের অপছন্দ করে তাদের কোনোভাবেই সহ্য করতে পারে না সেটা তো তুমি জানো। ও রাগের মাথায় এমন বলেছে তুমি শান্ত হও। ভাইয়া তাহলে কেন বলল আম্মু আমাকে নিয়ে এসে তোমাকে বিয়ে করেছিল? ভাইয়া কেন আম্মুকে আম্মু ডাকে না? কেন আম্মুর সাথে কথা বলে না? শ্রবণ তো আমার সাথেও কথা বলে না। বাবা বাদে এই বাড়ির কারো সাথেই তো কথা বলে না, কাউকে সহ্যও করতে পারে না। কেন বলে না? কেন সহ্য করতে পারে না? অতীতে কি ঘটেছিল? ভাইয়া কেন এমন করে? শামীম রেজা চৌধুরী চুপ করে থাকেন। বাড়ির সবাই চুপ হয়ে আছেন। সামাদ চৌধুরী ছেলে আর স্পর্শের দিকে তাকিয়ে আছেন। তিনি তো জানেন স্পর্শ এই বাড়ির ছেলে না, আর না তো ওর শরীরে এই বংশের রক্ত আছে। তনিমা চৌধুরী তো স্পর্শকে নিয়ে এসেই ওনার ছেলেকে বিয়ে করেছিল। মাকে হারানোর 1 মাসের মধ্যেই বাবার দ্বিতীয় বিয়ে মানতে পারেনি শ্রবণ। বাবার দ্বিতীয় বিয়ের পর কিছু ঘটেছিল শ্রবণের সাথে যা শ্রবণ কাউকে বলেনি। মায়ের মৃত্যুর পর এমনিতেই ছোট শ্রবণের অবস্থা ভালো ছিল না, মা নেই বাবাকেও কাছে পায় না। তার উপর শামীম রেজা চৌধুরী দ্বিতীয় বিয়ে করেন। বাবার দ্বিতীয় বিয়ের পর আস্তে আস্তে মানসিকভাবে অসুস্থ হতে শুরু করেছিল শ্রবণ। ছোটবেলা থেকেই সামাদ চৌধুরীকে বাদে কাউকে সহ্য করতে পারত না। কেউ ওর সাথে কথা বলতে আসলেই হিংস্র হয়ে র জন্য তেড়ে যেত। বিশেষ করে স্পর্শ, তনিমা চৌধুরী আর ওর বাবাকে। এই 3 জনকে একেবারেই সহ্য করতে পারে না, এখনও না। স্পর্শ বাবার দিকে তাকিয়ে আবার বলে, কথা বলছো না কেন? সত্যিটা বলো আমাকে। শামীম রেজা চৌধুরী ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলেন, সেন্টারে চল গেস্টদের তো জানাতে হবে বিয়েটা হচ্ছে না। আব্বু আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও। শামীম রেজা চৌধুরী বেরিয়ে যান বাড়ি থেকে। ওনার পেছনে পেছনে শাহিন রেজা চৌধুরীও বেরিয়ে যান। স্পর্শ মায়ের দিকে তাকাতেই ওর মা মেয়েকে উদ্দেশ্য করে বলেন, শ্রবণের রুমে খাবার দেওয়ার ব্যবস্থা করো। কথাগুলো বলে দ্রুত পায়ে নিজেদের রুমের দিকে এগিয়ে যান। অনিমা চৌধুরী নিজেও বড় বোনের পেছনে পেছনে চলে যান। স্পর্শ অবাক হয়ে তাকিয়ে দেখে 4 জনের চলে যাওয়া। 4 জনই যেন ওর কাছ থেকে পালিয়ে গেল এক প্রকার। সবাই কিছু তো একটা লুকোচ্ছে ওর কাছ থেকে। দাদার দিকে তাকিয়ে বলে, দাদা ভাই অন্তত তুমি বলো। সামাদ চৌধুরী শান্ত কণ্ঠে বলেন, তুমি পরে তোমার বাবা মায়ের কাছ থেকেই জেনে নিও। আমি এখনই শুনতে চাই, তুমি বলো। সামাদ চৌধুরী কিছু বলেন না। ধীর পায়ে হেঁটে নিজের রুমের দিকে এগিয়ে যান। শ্রবণ যে এমন কিছু করতে পারে ওনার কল্পনায় ছিল না। যেই সোহাকে 2 চোখে দেখতে পারে না তাকে বিয়ে করে নিল। কোন মতলবে সোহাকে বিয়ে করল? স্পর্শের সাথে বিয়ে হচ্ছিল বলে নাকি অন্য কোনো কারণে? স্পর্শ একাই দাঁড়িয়ে রইল ড্রয়িং রুমে। পুরো ড্রয়িং রুম এখন ফাঁকা। সিয়াম পার্লারের দিকে গেছে সোহা আর শ্রবণকে খুঁজতে। ওদের ফোনেও পাওয়া যাচ্ছিল না, আবার পার্লারে কল করলে জানতে পারে ওরা পার্লারে পৌঁছায়নি, তাই সিয়াম বেরিয়েছিল খুঁজতে। ঘণ্টা খানিক পর শ্রবণের রুমের দরজায় নক হয়। শ্রবণ দরজার দিকে তাকিয়ে ফ্লোরে বসে থাকা সোহার দিকে তাকায়। সোহা এখনও একই ভঙ্গিতে বসে আছে ফ্লোরে। শ্রবণ হাতের ফোন বিছানায় রেখে বিছানা থেকে নেমে দাঁড়ায়। বড় বড় কদমে দরজার কাছে এগিয়ে এসে দরজা খুলে দেয়। মেড খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে আছে। অন্য জন পানিভর্তি জগ নিয়ে। শ্রবণ খাবারের ট্রে আগে ভেতরে রেখে খালি জগ একজনের হাতে ধরিয়ে দিয়ে পানিভর্তি জগটা নিয়ে দরজা লাগিয়ে দেয়। জগ রেখে হাত ধুয়ে নেয়। 2 জনের খাবার দিয়ে গেছে। শ্রবণ একটা প্লেটে নিজের জন্য খাবার নিয়ে বিছানায় বসে চুপচাপ পেট ভরে খাবার খায়। গত কয়েক দিন ধরে ঠিক মতো খেতে পারেনি। খাওয়া শেষে রুমের দরজা চাবি দিয়ে লক করে দেয়। রুমের লাইট অফ করে পাঞ্জাবি পরেই শুয়ে পড়ে। ঘুম পাচ্ছে ভীষণ, আরামের ঘুম দেবে এখন। বেশ কিছুক্ষণ পেরিয়ে যায়। শ্রবণের ভারী শ্বাস ফেলার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে সোহা। শ্রবণ ঘুমে বিভোর হয়ে গেছে বুঝতে পেরে ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকায়। বুকের উপর বালিশ রেখে 2 হাতে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে।
সোহা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। নিচে বসে থাকতে থাকতে পা আর মাজা ব্যথা হয়ে গেছে। তখন আছড়ে পড়ার কারণেও ব্যথা পেয়েছিল। ধীরে ধীরে নিঃশব্দে দরজার দিকে আগায়। দরজা খুলতে গিয়ে বুঝতে পারে চাবি দিয়ে লক করা হয়েছে। বোকা মেয়ে, ওকে মুক্ত রেখে কি শ্রবণ এভাবে বিভোর হয়ে ঘুমাবে? রুম থেকে বের হতে না পেরে আবার ফুপিয়ে ওঠে সোহা। দরজা ঘেঁষে বসে পড়ে আবার। একবার রুম থেকে বের হতে পারলে জীবনে আর শ্রবণের সামনে আসত না। এমন জায়গায় গিয়ে লুকাতো যে শ্রবণ সারা জীবন খুঁজে ওকে পেত না। আচ্ছা, স্পর্শ কি করছে এখন? ও ঠিক আছে? কাঁদছে কি? সোহার তো ভীষণ কষ্ট হচ্ছে আর কান্না পাচ্ছে স্পর্শকে না পেয়ে। সোহা তো স্পর্শকে ভালোবাসে, স্পর্শ ওকে ভীষণ ভালোবাসে। গত কয়েক দিন জন কত সুন্দর সুন্দর সময় কাটিয়েছে। জন একসাথে কত শত স্বপ্ন দেখেছিল এই কয়েক দিন ধরে, সব আজ শেষ হয়ে গেছে। শ্রবণ নামক ঝড় আজ হুট করে সব ধ্বংস করে দিয়েছে। ওর স্বপ্ন, ওর অল্প কয়েক দিনের ভালোবাসা সব শেষ। বিছানার দিকে তাকায় আবার, সকলের ঘুম হারাম করে, শান্তি কেড়ে নিয়ে নিজে শান্তির ঘুম দিয়েছে। শ্রবণের বলা কথাগুলো স্মরণ হয়। শ্রবণ অনেকবার বলেছে স্পর্শ ওর ভাই না, তনিমা চৌধুরী ওর মা না। এরকম কথা কেন বলল শ্রবণ? সোহা তো বুঝতে শেখার পর থেকেই জানে স্পর্শ আর শ্রবণ আপন ভাই। তনিমা চৌধুরী শ্রবণের নিজের মা। তনিমা চৌধুরী যদি শ্রবণের মা না হয় তাহলে শ্রবণের মাকে? সে কোথায়? স্পর্শ কি শ্রবণের সৎ ভাই? শ্রবণ তো এটাও বলল স্পর্শের সাথে ওর রক্তের কোনো সম্পর্ক নেই। স্পর্শ এই বাড়ির ছেলে না। আরও যেন কি বলল মনে নেই সোহার। সব কিছু কেমন সোহার মাথার উপর দিয়ে যাচ্ছে। বুঝতে পারছে না কিছুই। কি চলছে এই বাড়িতে? এত কেন ঝামেলা শুধু? শ্রবণ এই বাড়িতে আসলে একটা না একটা ঝামেলা হবেই। এই ব্যাটা শ্রবণ চৌধুরী না, ঝামেলা চৌধুরী। শ্রবণ নাম না রেখে ঝামেলা রাখা উচিত ছিল। এর সব কিছুতেই সমস্যা আর শুধু ঝামেলা করে। 5টার দিকে ঘুম ভাঙে শ্রবণের। শোয়া অবস্থায় সোহা যেখানে বসেছিল সেখানে তাকায়। সোহাকে দেখতে না পেয়ে আশেপাশে নজর বুলায়। দেখে সোহা দরজার সাথে ঘেঁষে বসে আছে হাঁটুতে মুখ গুজে। ওখানে বসে থাকার কারণ উদ্ঘাটন করতে 10 সেকেন্ডও সময় লাগে না শ্রবণের। শ্রবণ শোয়া থেকে উঠে বসে গায়ের পাঞ্জাবি খুলতে খুলতে গম্ভীর স্বরে বলে, পালিয়ে যেতে পেরেছিস? তড়িৎ গতিতে মুখ তুলে শ্রবণের দিকে তাকায় সোহা। শ্রবণ পাঞ্জাবি রেখে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আমার অনুমতি ব্যতীত তুই ওয়াশরুমেও যেতে পারবি না, সেখানে রুমের বাইরে যাওয়ার তো প্রশ্নই আসে না। কথাগুলো বলতে বলতে ওয়াশরুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। সোহা আগের মতোই বসে রইল। জীবনে কি পাপ করেছে যে শ্রবণের মতো একটা সমস্যার সাথে ওর জীবন জড়িয়ে গেল? শাওয়ার নিয়ে কোমরে টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে আসে শ্রবণ। সোহা একবার তাকিয়ে সাথে সাথেই দৃষ্টি নামিয়ে নেয়। শ্রবণ কাভার্ডের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভুলেও তোর নোংরা দৃষ্টি আমার ওপর দিবি না নোংরা মহিলা। বিয়ে ঠিক হয়ে সারেনি পুরুষ মানুষের সাথে ধলাধলি শুরু। আমি ড্রেস ছাড়া থাকলেও তুই চোখ তুলে তাকাতে পারবি না, তাকালে তো চোখ উপড়ে নেব আমি। সোহা কিচ্ছু বলে না। শ্রবণ ট্রাউজার পরে টি-শার্ট গায়ে জোড়ায়। চুলগুলো ভালোভাবে মুছে ব্যালকনির দিকে আগায়। বেতের চেয়ারের ওপর রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরায়। একটা টান দিয়ে ধোঁয়া উপরের দিকে ছেড়ে দেয়। গেটের দিকে চোখ যেতেই দেখে কয়েকজন গেস্ট বেরিয়ে যাচ্ছে। আরেক টান দিয়ে ধোঁয়া বাইরে উড়িয়ে দেয়। স্পর্শের নানা ভেতরের দিকে আসছিলেন, ওনার চোখ পড়ে শ্রবণের ব্যালকনির দিকে। জনের দিকে তাকিয়ে থাকে। শ্রবণ সিগারেটে আরেক টান দিয়ে ধোঁয়া ছেড়ে দেয়। স্পর্শের নানা কিছুক্ষণ তাকিয়ে থেকে ভেতরের দিকে এগিয়ে আসেন। শ্রবণ ঘাড় কাত করে মুচকি হাসে। সেই আনন্দ হচ্ছে ওর। বিয়ে করে আসার পর থেকে এক এক জনের চেহারা দেখে ওর নাচতে ইচ্ছে করছে। আহা শান্তি। সময় গড়ায়। বিকেল সন্ধ্যা গড়িয়ে রাত 9টা বেজে গেছে। শ্রবণ একবারের জন্য রুম থেকে বের হয়নি আর। সোহা একপাশে দেওয়ালের সাথে ঘেঁষে বসে আছে এখনও। একবার শুধু ওয়াশরুমে গিয়েছিল। শ্রবণ দাদার ফোনে মেসেজ পাঠায়, দাদা ভাই আমার খাবার দিয়ে যেতে বলো। ওর এখন নিচে গিয়ে ওই নি আর গুলোর চেহারা দেখতে মোটেও ইচ্ছে করছে না। নিচে গেলেই শান্ত মেজাজটা গরম হয়ে আগ্নেয়গিরির মতো ব্লাস্ট করবে। 5 মিনিট হওয়ার আগেই মেড খাবার দিয়ে যায় জনের জন্য। শ্রবণ নিজের খাবার নিয়ে খেতে শুরু করে। সোহার দিকে একবার তাকিয়ে আবার বিরিয়ানি তুলতে তুলতে বলে, না খেয়ে তে চাস নাকি এখনই? খাবার খা,
খেয়ে বেঁচে থাক, তুই রে গেলে তো আমার শান্তিও রে যাবে। তাই তোর বেঁচে থাকা প্রয়োজন। দ্বিতীয়বার আর বলবো না, দ্রুত খা। শেষের কথাগুলো রাগী গলায় বলে সোহা উঠে দাঁড়িয়ে শরীর টেনে নিয়ে আসে খাবারের কাছে। সেই সকাল 10টার সময় খেয়েছিল, তারপর সারা দিন ধরে না খাওয়া। শরীরে এখন শক্তি পাচ্ছে না, কেঁদে কেটে অবস্থা আরও খারাপ। তত্ত্বকে ভয় পায় সোহা। ও এখনই তে চায় না, আরও অনেক বছর বাঁচতে চায়। দুপুরে খেতে ইচ্ছে করেনি আর এখন শ্রবণের ভয় খাচ্ছিল না। শ্রবণ আরেক লোকমা মুখে পুরে বলে, নিচে বসে খাবি। সোহা প্লেটে খাবার নিয়ে নিচেই বসে। শ্রবণ বিছানায় বসে খাচ্ছে। সোহা বুঝতে শেখার পর থেকে কোনো দিন চেয়ার টেবিল ছাড়া বসে খাবার খায়নি। আর আজকে নিজ বাড়িতে ফ্লোরে বসে খেতে হচ্ছে। কয়েক লোকমা জোর করে গিলে ফুপিয়ে ওঠে মেয়েটা। শ্রবণ বিরক্তিতে মুখ দিয়ে সূচক শব্দ উচ্চারণ করে। সোহার দিকে তাকিয়ে জোরে ধমক দিয়ে রাগী স্বরে বলে, মুখ দিয়ে আর একটা শব্দ বের হলে তোর মুখ সিল করে দেব সারা জীবনের জন্য। সোহা শ্রবণের দিকে তাকায় না। প্লেট হাতে নিয়েই আরও দূরে সরে বসে যেন ভুল করে মুখ দিয়ে শব্দ বের হয়েও শ্রবণ শুনতে না পায়। খাওয়া শেষ হয় শ্রবণের। প্লেট নিচেই রেখে দেয় এলোমেলোভাবে। হাত ধুয়ে এসে কতক্ষণ ফোন চাপে। সোহার খাওয়া শেষ হতেই লাইট অফ করে দিয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে। গম্ভীর স্বরে বলে, তুই ফ্লোরে ঘুমাবি বিছানা বালিশ ছাড়া। মনের ভুলেও বিছানায় আসার সাহস করবি না, আর কাউচেও না। আরেকবার যদি তোর নাক টানা সাউন্ড আমার কানে আসে, সেদিনের কথা ভুলিসনি নিশ্চয়ই। সোহা বসে রইল আগের মতোই। জন্মের পর থেকে যেই মেয়ে তুলতুলে ম্যাট্রেসে ঘুমিয়ে বড় হয়েছে সেই মেয়ে এখন এই শক্ত ফ্লোরে কিভাবে ঘুমাবে, তাও বিছানা বালিশ ছাড়া। বালিশ ছাড়া ঘুমোনো যায়? কাউচেও ঘুমাতে নিষেধ করে দিয়েছে। একটা মানুষ এত এমন কিভাবে হতে পারে? একটুও কি দয়া মায়া নেই? আমি স্পর্শ নই যে তাকিয়ে তাকিয়ে দেখবি। নিজের দৃষ্টি সংযত কর, নয়তো তোর চোখ কানা করে দেব। দ্রুত ঘুরে বসে সোহা। অন্ধকারের মধ্যে কিভাবে বুঝল সোহা বিছানার দিকে তাকিয়ে আছে?